আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা দেখবা প্রত্যেক বছরই গণিত সবার একটা কি সাবজেক্ট, আতঙ্কের সাবজেক্ট। প্রত্যেক বছর স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রাইভেট স্কুল এবং সময় ব্যয় করে এই সাধারণ গণিতের উপরে, আমি এসএসসির কথা বলছি। কিন্তু বোর্ড এক্সামগুলোতে দেখা যায় গণিতেই সবচেয়ে বেশি মানুষ স্টুডেন্টরা ফেল করে। কেন? এটা কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা যেটা স্কুলে পড়ে অথবা প্রাইভেটগুলোতে পড়ে, জাস্ট পড়ে এই যে খাতায় নোট করে পড়াটা খাতায় থাকে, এটা কোথায় আসে না, মাথায় আসে না। আজকের ক্লাসটা তুমি করবে এবং খাতায় না তোলে পড়াটা কোথায় নিবে, মাথায় নিবে। এমনভাবে তোমাকে বুঝাবো পানি পানি হয়ে যাবে। আমরা প্রথমে পরিসংখ্যান, আজকে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। একদম অধ্যায়টা শেষ, সূত্রগুলো যদি তুমি তোমাকে অ্যানালাইসিস করে দিই আমি, তোমার পুরোটা অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, শুধু জাস্ট সূত্রগুলো অ্যানালাইসিস করে দিলে। পরিসংখ্যানের সর্বপ্রথম আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা শুরু করব, ধারাবাহিকভাবে কি করব, চালাবো। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে আমরা আগে এটা শিখি। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কোনো তথ্য সারির মানগুলো, এটা জাস্ট আমি লিখবো না, তোমরা মাথায় রাখো। কোনো তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি আবারও রিপিট করছি, কোনো তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। আমি কেন্দ্রীয় প্রবণতাটা কাকে বলে আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নাও। কোনো তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি: গড়, মধ্যক, প্রচুরক। আমরা ধারাবাহিকভাবে শিখবো গড়, মধ্যক, প্রচুরক। আমি প্রচুরক থেকে শুরু করছি কারণ এটা সহজ টপিক, সময় কম লাগবে। আস্তে আস্তে আমরা কঠিনটাতে যাব, সহজটা তোমাদেরকে বোঝাই। আমি এখানে একটা গণসংখ্যার নিবেশন লিখেছি এবং কিছু তথ্য এখন লিখব। আমরা এখন পড়বো প্রচুরক। প্রচুরক পড়ব, তোমাদেরকে এই থিওরিটা ভালো করে বুঝিয়ে দেই। প্রচুরক 2, 4, 2, 4, 6, 8, 10। এখানে কতগুলা মান লিখেছি, ঠিক আছে? এগুলো তোমরা একটু ফলো করো। এটা হচ্ছে উপাত্ত আর এটা হচ্ছে গণসংখ্যার নিবেশন। এটা উপাত্ত, এটা গণসংখ্যার নিবেশন। এটা দিয়েও এমসিকিউ হয়, কিন্তু এমসিকিউ বেশি হয় প্রচুরকের এইটা থেকে। এইটা থেকেও কিভাবে হয় তোমাকে আমি দেখিয়ে দিব। আগে তুমি জানো প্রচুরক কাকে বলে, এইটার ক্ষেত্রে কাকে বলে, এটার ক্ষেত্রে কাকে বলে, উপাত্তের ক্ষেত্রে কাকে বলে, গণসংখ্যার নিবেশনের ক্ষেত্রে কাকে বলে। উপাত্তর ক্ষেত্র হচ্ছে উপাত্তগুলোর ভিতরে যেই মানটা সর্বাধিকবার অবস্থিত তাকে কি বলে, প্রচুরক বলে। আমি আবারও বলছি, উপাত্তগুলোর ক্ষেত্রে উপাত্তগুলোর মধ্যে যেই মানটা সর্বাধিকবার, একটা হোক একাধিক হোক যেটাই থাকুক, সর্বাধিকবার অবস্থান করবে ওইটাকে কি বলে, প্রচুরক বলে। যেমন এখানে 2 আছে কয়বার, 2 বার। 4 আছে কয়বার, 2 বার। প্রচুরক কত, 2, 4। আরো যদি থাকতো অন্যান্য মান 6, যদি 3 বার থাকতো তাহলে কি হতো, 6 হতো। আর কি হতো, 2, 4 হতো। কথাটা কি ক্লিয়ার? এটার ক্ষেত্রে প্রচুরক হচ্ছে গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। কোনো গণসংখ্যা নিবেশনের যেই শ্রেণীতে, এটাকে বলে শ্রেণী, এগুলোকে শ্রেণী বলে, এগুলোকে কি বলে, শ্রেণী বলে। যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি অবস্থিত তাকে কি বলে, প্রচুরক বলে। এটার ভিতরে সবচেয়ে বেশি আছে কত, 10। তাহলে প্রচুরক কত, 10। প্রচুরক শ্রেণী কত, 41 থেকে 50। এটাতে বুঝলাম, প্রচুরকও বুঝিয়ে দিলাম, প্রচুরক শ্রেণীও কি বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে প্রচুরক, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। প্রচুরক শ্রেণী হচ্ছে হচ্ছে 51 থেকে 50। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে, এটা এমসিকিউর ক্ষেত্রে আসে, এটা এমসিকিউর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা সৃজনশীলের ক্ষেত্রে, সৃজনশীলের ক্ষেত্রে প্রচুরকের একটা সূত্র আছে, আমি একটু লিখি। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 যোগ F2 ইন্টু H। L হচ্ছে
প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস, এটা হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তোমরা লেখো এগুলা। এরপরে এইচ, নিচে মনে হয় দেখা যাবে না, আমি সাইডে লিখে দিই, এইচটা এখানে লিখে দিই। এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, এইচ শ্রেণীব্যক্তি। এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, F1 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, সময়ের শর্ট জন্য আমি ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা লিখবা কিন্তু, মাইনাস পরবর্তী মানে পরের শ্রেণীর গণসংখ্যা। এবার আমি তোমাদেরকে সূত্র অনুসারে বুঝাই দেই, এটার ভিতরে তো তোমরা বুঝছো, আবার সূত্রটা থেকে আমি মান বের করে দেখাই দেই যে কীভাবে বার করতে হবে। আমি বলছিলাম গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যেই শ্রেণীর ভিতরে গণসংখ্যাটা বেশি এটা হচ্ছে প্রচুরক। তাহলে 10 হচ্ছে কি প্রচুরক, 10 প্রচুরক, কারণ 10 বেশি, আর এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50, প্রচুরক শ্রেণী। আর প্রচুরক হচ্ছে কত? প্রচুরক হচ্ছে 10। তাহলে এই তথ্যগুলোর ক্ষেত্রে প্রচুরক হচ্ছে 10, প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 41 থেকে 50। তোমাকে বলতে পারি ক নাম্বারের জন্য প্রচুরক শ্রেণীর মধ্যমা কত। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমা কিভাবে বার করবা? যেইটা প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করবা। সূত্র হচ্ছে প্রচুরক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 50 যোগ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 41 যোগ কত? তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি আসে? মধ্যবিন্দু আসে। তাহলে তোমরা এটা লিখে নাও, তোমরা যোগটা তো পারবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, এখানে 91 হবে, তো 91কে 2 দ্বারা ভাগ দিলে কত? 45.5। এটা তোমরা বুঝছো, ঠিক আছে। এবার এটা আমাদের ক নাম্বারের জন্য থাকতে পারে, আর আমরা বার করব মানগুলা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত? 41, এল হচ্ছে কত? 41। যেহেতু প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণী 41 থেকে 50, তাহলে নিম্নসীমা কত? 41। এরপর হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণী কত? এই যে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে কত? এটার গণসংখ্যা কত? 8। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 8। তাহলে বিয়োগ দিবা কত? 2 মাইনাস, কিন্তু মাঝখানে কিন্তু মাইনাস দিবা, এটাকে অন্য কিছু পাবা না, এটা কিন্তু বিয়োগ, এটাও বিয়োগ, এটাও কি বিয়োগ। প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবা। এরপরে হচ্ছে F2 কিভাবে বার করবা? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 10, তাহলে 10 লিখলাম। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 6। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6, তাহলে 6 লিখবা, আর এটা বিয়োগ দিয়ে দিবা কত? 4। এরপর বাকি রয়েছে তোমার এইচ শ্রেণীব্যক্তি। তুমি এটা যত থাকবে পরেরটা তত থাকবে, মানে প্রথম শ্রেণীব্যক্তিটার ব্যবধান যত থাকবে বাকিগুলোর ব্যবধান কত থাকবে? তত থাকবে। এই ক্ষেত্রে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, 30 থেকে 21 বিগ দিলে নয়, আসলে বিষয়টা এরকম না। যেই মানটা দেওয়া থাকবে প্রথম থেকে শুরু করে পরটাও ধরবা। 21 আছে না, দেওয়া আছে না, 21 ধরবা। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, দেখবা 10 আসছে। কত? 10। প্রথম মানটাও ধরবা, দ্বিতীয় মানটাও ধরবা। 21 থেকে গোনা শুরু করো, 30 পর্যন্ত যাবা। 21, 22, 23, 24 এভাবে 30 পর্যন্ত যাবা, 10 আসবে। এখান থেকে শুরু করো, 51 থেকে শুরু করবে, 60 পর্যন্ত যাও, 10 আসবে। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 আসছে, 10 আসবে। এইটা এভাবে নির্ণয় করবা, তাহলে তোমার সহজ আসবে। আর পরীক্ষার ভিতরে শ্রেণীব্যক্তি হয় 5, 6 আর 10, এই তিনটা থাকে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 আর 10 থাকে, 10টাই সর্বাধিকবার থাকে। তোমরা বিগত বছরের বোর্ডগুলো অ্যানালাইসিস করলে কিন্তু তোমরা দেখবা। তো আমি প্রচুরক কিভাবে নির্ণয় করে আর প্রচুরক কাকে বলে এগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা নোটটা একটু কষ্ট করে তুলে নাও এবং তোমার খাতায় নোট করবে অবশ্যই। তোমরা তো নোটগুলো অবশ্যই তুলেছো এবং প্রচুরকের আমি যেই মানগুলো তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি, জাস্ট এই সূত্রটার ভিতরে তুমি মানগুলো এনে বসাবা এবং ক্যালকুলেশন করবা। এক লাইনে করতে পারো, ক্যালকুলেশন ভেঙে ভেঙে করতে পারো, যেভাবে করো। উত্তর তোমার এক লাইনে যদি তুমি উত্তরটা এখানে এটাতে সূত্রটা লিখবা, পরবর্তী তুমি মান লিখবা, এর পরবর্তী তুমি উত্তরটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর যদি 5 লাইন করে উত্তরটা বের করতে পারো, তাও কোনো সমস্যা নেই। তোমার জাস্ট উত্তর যদি হয় 5 লাইনে করো, 2 লাইনে করো, 1 লাইনে করো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং তুমি এটার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তুমি ক্যালকুলেটর ইউজ করে অঙ্কটা করতে পারবে। জাস্ট তোমরা এই ক্লাসটা ভালো করে করো এবং তুমি যদি ভালো করে করতে পারো, তোমার একটা প্রচুরক সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর সমস্যা থাকবে কেন ভাই? তুমি ভাবো না, তোমার পিতার কথা একবার ভাবো, তোমার মায়ের কথা একবার ভাবো। তোমার ফ্যামিলি কেউ যখন অসুস্থ থাকে, তোমার মায়া বিশেষ করে যখন অসুস্থ থাকে, তোমাদের কিন্তু খাওয়া দাওয়া একদিনও কিন্তু কি হয় না, বন্ধ হয় না, কোনোদিন বন্ধ হয় না। কিন্তু তুমি যখন অসুস্থ থাকো, তোমার কাজ কর্ম সব কিছু এভরিথিং কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। কেন? তারা পারে, তুমি পারো না কেন? তারা বড়, তুমি ছোট, এই জন্য? বিষয়টা এটা না, তোমাকে মানিয়ে নিতে হবে। তুমি সফলতা চাও, তুমি A+ চাও, তুমি A+ পাওয়ার জন্য কি পরিশ্রম করতেছো যে তুমি A+ পাবা? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো না। তোমরা তো SSC 27 ব্যাচ, SSC 26 কেও তো এভাবে মোটিভেশন দিছি, তোমাদেরকে এখন দিচ্ছি। তুমি কি পরিশ্রমটা করো যে এটা কারণ তুমি A+ পাবা? তাহলে তুমি ওইভাবে পড়ো। তুমি যদি না করে থাকো তাহলে তুমি ওইভাবে করো, করলে তুমি A+ পাবা। আরে ভাই, আমিও চাই তোমরা A+ পাও। SSC 27, SSC 28 যারা আসো, তোমরা ভালো করে পড়ো এবং তুমি A+ পাও। শিক্ষকরা উৎফুল্ল হয় কখন জানো? অন্যের কি হাসিতে খুশিতে। তোমার সাফল্যই আমার সাফল্য, এটা তুমি বিশ্বাস করবে, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে যদি পড়তে পারো প্রচুরকটা, তাহলে তোমার প্রচুরক শেষ হয়ে যাবে। তুমি এই ক্লাসটা সাথে সাথে নোট করবা এবং তুমি কি করবা, ক্লাসটা রিমাইন্ড করার চেষ্টা করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করার চেষ্টা করবা। এবং তুমি প্রত্যেকটা বিষয় যখন নোট করবা, তখন শেষ করে পড়ার টেবিল থেকে ওই নোটটা শেষ করে তখন উঠবা। তোমাকে MCQ CQ বিষয়গুলো সলভ করে দিলাম প্রচুরকে। তো পরবর্তী ভিডিও থাকবে, মধ্যক ঘর ধারাবাহিকভাবে থাকবে। তোমরা যারা বন্ধু একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, কারণ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দিবা। আর তোমাদেরকে আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদেরকে যেই ক্লাসগুলো দিব অবশ্যই সেগুলো থাকবে তথ্যভিত্তিক। এখন থেকে SSC 27 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা তথ্যভিত্তিক ক্লাস পাবা ইনশাল্লাহ। তোমরা ভালো করে পড়াশোনা করবা, তোমার জন্য শুভকামনা রইল। তোমাদের টার্গেটটা কি, তোমরা এটা এখন থেকে স্থির করো। এবং তোমাদের এই বছরের ভিতরে পরীক্ষা হবে, ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে। তোমাদের টার্গেটটা কি, তুমি কি A+ পেতে চাও, না ফেল করবা, না পাস করবা? তোমার মনটাকে তুমি স্থির করো এবং তোমার জন্য তুমি যেই মনস্থির করবা, ওই তোমার মনস্থিরের জন্য আমার পক্ষ থেকে, অর্থাৎ বন্ধু একাডেমির পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।